রাজনৈতিক টার্গেট কিলিং নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে রাজনৈতিক টার্গেট কিলিংটা বেড়ে যাচ্ছে, এটা আসলে কেন বাড়ছে এবং প্রশাসনের ব্যর্থতাটা কোথায় আসলে, এবং পাশাপাশি আর একটু জানতে চাইবো যে এই যে সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড বা আমরা যদি যেটাকে টার্গেট কিলিং বলছি, এই ঘটনা দেশের নির্বাচন প্রক্রিয়া এবং ভোটারদের নিরাপত্তায় কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, ২০২৫ সালে মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী দেশে রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ডে ১৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের রয়েছে এবং বিএনপির রয়েছে। বিএনপির সর্বোচ্চ ৯৩ জন বিএনপির, এনসিপির রয়েছে এবং সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সাম্প্রতিককালে শরীফ ওসমান হাদি, দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয় এবং টার্গেট করেই কিন্তু হত্যা করা হয়েছে। হাদির পরে আমরা দেখলাম যে রাজধানীর তেজগাঁওয়ের স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করা হয়, তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের রাউজানে বিএনপির একজনকে গুলি করে হত্যা করা হয়। যশোরে একজনকে কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়। সবগুলোই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কিলিং আসলে হয়েছে, টার্গেট করে কিলিং হয়েছে এবং যে আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে কিলিংগুলো হয়েছে সেইগুলো অবৈধ না বৈধ সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি। বেশিরভাগই অবৈধ অস্ত্র দিয়ে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু ভোটারদের মনে শঙ্কা তৈরি করছে, কারণ সুষ্ঠু এবং সুন্দরভাবে মানে সরকার যেহেতু বলছে যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে, তো এই কিলিংগুলো বা এই টার্গেট করে হত্যাকাণ্ড কিন্তু জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ যারা ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগ করতে যাবেন, তারা যদি মনে করেন যে ভোট কেন্দ্রে যে তার জীবনের শঙ্কা থাকবে বা এ ধরনের কোনো আশঙ্কা থেকে থাকে, তাহলে ভোটাররা কিন্তু আগে থেকে উদ্বিগ্ন বা শঙ্কার মধ্যে রয়েছে। এবং যারা ভোট প্রয়োগ করতে যাবেন, এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে এরকম সহিংসতা আসলে জনমনে উদ্বেগের সৃষ্টি করে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো কঠোর হস্তে দমন না করে, সেক্ষেত্রে কিন্তু ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের ভোট প্রয়োগের আগে কিন্তু এই ধরনের ঘটনা আরো বাড়তে পারে। একদমই তাই। এবং আমরা যতটা জানি যে অবৈধ লুট হওয়া আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে। এই যে এই আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই ধরনের হত্যাকাণ্ডে ঠিক আসলে কতটা ভূমিকা পালন করছে, এবং এই যে অস্ত্র উদ্ধারের নানা কথা আমরা শুনি প্রায়শই, এই অস্ত্র উদ্ধারের যে অভিযান, এখানে আসলে সরকারের ব্যর্থতাটা কোথায় থেকে যাচ্ছে বলে আপনার মনে হয়? ২০২৪ সালের ৫ আগস্ট যখন গণ অভ্যুত্থান হয়, তখন কিন্তু দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট করে দুর্বৃত্তরা এবং বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়। এরপরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বা দায়িত্ব নেয়ার পরে তারা ঘোষণা দেয় যে এই অস্ত্রগুলো যেন ফেরত দেয়। এরপরে আরেকবার ঘোষণা দেওয়া হয় এই অস্ত্রগুলা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু ১৩০০র বেশি অস্ত্র, এই লুট হওয়া অস্ত্র অর্থাৎ পুলিশের অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কিন্তু সম্প্রতি অর্থাৎ মাস দেড়েক আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে এই লুট হওয়া আগ্নেয়াস্ত্র যদি কেউ ফেরত দেয় তাকে পুরস্কৃত করা হবে। সরকার ৫০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে। তবুও এখন পর্যন্ত কিন্তু এই পুরস্কার ঘোষণা করেও একটি অস্ত্রও কিন্তু উদ্ধার করতে পারেনি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী। তো এই যখন অবস্থা, আমি বলছিলাম ১৩০০ আগ্নেয়াস্ত্র এখনও ধরাছোঁয়ার বাইরে, এই অস্ত্রগুলোর নিশ্চয় এতদিন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা যারা কিলার তাদের হাতে পৌঁছে গেছে। এছাড়াও নির্বাচন উপলক্ষে কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে প্রচলিত আছে, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসে। তো ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগে স্বীকার করেছিলেন যে অবৈধ অস্ত্র আসা শুরু করেছে, তবে উদ্ধারও হচ্ছে বা সেই অস্ত্রগুলো জব্দ করা হচ্ছে। তো যেই পরিমাণ অস্ত্র আসলে সীমান্তবর্তী এলাকা দিয়ে আসে, সেই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার সম্ভব হয় না। তো নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, আপনি জানেন যে ১ মাসও নেই হাতে। তো এই পরিস্থিতিতে ১৩০০ পুলিশের অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং পার্শ্ববর্তী দেশ থেকে যে অস্ত্রগুলো আসছে, এই অস্ত্রগুলো কিন্তু আসলে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। একদমই তাই। বলছিলাম নিরাপত্তার কথা, যেখানে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রচলিত যে প্রস্তুতিগুলো আছে এবং যতটা পুলিশ মোতায়েনের কথা আমি শুনেছি, এটা কি আসলেই যথেষ্ট, নাকি আসলে আমাদের আধুনিক এবং প্রোঅ্যাক্টিভ কিছু কৌশলের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন?
সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে সেটা পুলিশ, র্যাব, বিজিবি বা অন্যান্য যে বাহিনী হোক তাদের কিন্তু প্রশিক্ষিত করা হবে। তো প্রশিক্ষণটি অনেক আগে থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত পুলিশের 1 লাখের অধিক সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রায় 1.5 লাখের বেশি পুলিশ সদস্য নির্বাচনী কর্মকাণ্ডে থাকবেন। এছাড়াও সেনাবাহিনী সহ বিজিবি, র্যাব বা আনসার বাহিনীও কিন্তু থাকবেন। তো এর আগের নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশে এরকম প্রশিক্ষণ নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে আমরা দেখতে পাইনি। এবারই প্রথম প্রশিক্ষণ দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো প্রশিক্ষণটা আসলে মূলত ডেভেলপ করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ডেভেলপ করার জন্য এবং নির্বাচনে যাতে সহিংসতা হলেও তারা কিভাবে সেটি ইমপ্রুভ করবে বা নিয়ন্ত্রণ করবে সেই জিনিসগুলো কিন্তু আসলে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে নির্বাচনের প্রশিক্ষণ দেয়া হলেও আইন শৃঙ্খলা বাহিনীকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারে আরো কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেটি আসলে গুরুত্বপূর্ণ। একদমই তাই। এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং অস্ত্র লুটের ঘটনার পর এই যে বিচার বা শাস্তির অমীমাংসিত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা দেশের আইন শৃঙ্খলার উপর দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে? দেখুন, আমি যেই পয়েন্টগুলো বলছিলাম যে অস্ত্র উদ্ধার হয়নি এবং সরকার ঘোষণা দেওয়ার পরেও আপনি জানেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরের দিন, অর্থাৎ তিনি যেদিন মৃত্যুবরণ করেন তার পরের দিন থেকে সরকার ডেভিল হান্ট ফেজ 2 এটি শুরু করে। তবে ডেভিল হান্ট ফেজ 2 অভিযান চললেও এখন পর্যন্ত কিন্তু বড় বা শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ শুটার এ ধরনের কাউকেও আমরা গ্রেপ্তার করতে দেখিনি। তো সামনে নির্বাচনের খুব বেশি দেরি নাই। তো নির্বাচনের আগে যদি এই ধরনের বড় বড় সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী যাদেরকে আমরা বলি, এই শীর্ষ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার বা আইনের আওতায় না আনা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরেও খারাপ হতে পারে। কারণ এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনকালীন বা নির্বাচন পরবর্তী সেটা কিন্তু আরো খারাপ অবস্থায় হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একদমই তাই। এবং আমাদের প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু এবং সুন্দর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আপনাকেও ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।